বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। গত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এর প্রথম অধ্যায় এর প্রথম ক্লাসটা নিয়েছিলাম। আজকে মূলত আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা এই বিনিময় বিল সংক্রান্ত যে কথাগুলো গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম, গত ক্লাসে আমরা থিওরিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই বিনিময় বিল সংক্রান্ত যে জাবেদা দাখিলা অর্থাৎ লিপিবদ্ধকরণ প্রক্রিয়া, এই লিপিবদ্ধকরণ প্রক্রিয়াটা আমরা জানব এবং সর্বশেষ গিয়ে আমরা একটা অঙ্ক করব, যে অঙ্কটা করলে মোটামুটি আমাদের এই অধ্যায়ে যত টাইপসের অঙ্ক আছে, যত রকমের অঙ্ক আছে, সবগুলাই অঙ্কই আমরা করতে পারবো। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ক্লাসগুলা ভালো করে দেখবেন, বুঝবেন। আমি গত ক্লাসেও বলছি, আজকেও বলতেছি, যেহেতু আমাদের টোটাল একটা অধ্যায় আমাদের 20টা ক্লাসের মধ্যে শেষ করতে হবে, সুতরাং আমাদেরকে অনেক কিছু নিজে থেকে বুঝে নিতে হবে, নিজেও একটু পড়ালেখা করতে হবে। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে টপিক সম্পর্কে, অধ্যায় সম্পর্কে যে মূল বিষয়গুলা, যেগুলা জানলে আপনারা অঙ্কগুলা সহজে সমাধান করতে পারবেন, এই বিষয়গুলা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এবং এই বিষয়গুলা জানলে আপনারা ইনশাআল্লাহ সকল ধরনের অঙ্ক এখানে সমাধান করতে পারবেন। সেটা আমি অঙ্কটা না করাই দিতে পারলেও কোনো সমস্যা নাই, আপনারা ইনশাআল্লাহ পারবেন। চলেন আমরা আজকে আলোচনা শুরু করি। গত ক্লাসে আমরা বিনিময় বিল সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা জানবো এই বিনিময় বিল সংক্রান্ত জাবেদা দাখিলাগুলা। এই চ্যাপ্টার থেকে মূলত বিনিময় বিল সংক্রান্ত জাবেদা দাখিলা পরীক্ষা আসে, আপনারা দেখবেন। চলেন, আমরা গতদিন বলছিলাম যে বিনিময় বিলের সাধারণত 3টা পক্ষ থাকে প্রধানত। একটা হচ্ছে আদেষ্টা, আদিষ্ট এবং কি প্রাপক। আদেষ্টা হচ্ছে যে বিলটা প্রস্তুত করে তাকে বলা হয় আদেষ্টা। আদিষ্ট হচ্ছে যে বিলে স্বীকৃতি প্রদান করে তাকে বলা হয় আদিষ্ট। আর আদেষ্টা যাকে বিলটা অনুমোদন করে তাকে বলা হয় প্রাপক। ঠিক আছে, ওকে। এখন আমরা এখন প্রথমে আমরা জেনে নেব যে বিনিময় বিল সংক্রান্ত যে লেনদেনগুলো সংগঠিত হয়, এই লেনদেনগুলোর ক্ষেত্রে আদেষ্টার বইতে কি জাবেদা লিখবো, আমরা আদিষ্টর বইতে কি জাবেদা লিখবো, এরপরে প্রাপক বা ব্যাংকের কাছে যদি বিলটা চলে যায় তাদের বইতে কিভাবে আমরা জাবেদাগুলো লিপিবদ্ধ করব, এই জিনিসটা আমরা জেনে নেব। এখন প্রথমে আসেন ধারে বিক্রয়। যখন আমরা ধারে বিক্রয় করি, আপনারা যারা কমার্সের ছিলেন 9, 10 বা নবম দশম শ্রেণী বা প্রথম বর্ষে আপনারা পড়ে আসছেন, যখন আমরা ধারে বিক্রয় করি তখন জাবেদাটা হচ্ছে দেনাদার বা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো এখানে দেনাদার মানে হচ্ছে আদিষ্ট, দেনাদার মানে কি আদিষ্ট। তাহলে ধারে বিক্রয় করলে জাবেদাটা হবে, আদেষ্টার বইতে জাবেদাটা হবে আদিষ্ট হিসাব ডেবিট, আদিষ্ট হিসাব ডেবিট বা আদিষ্ট হচ্ছে যে দেনাদার হিসাব ডেবিট, তারপর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা হচ্ছে আদেষ্টার বইতে। আর আদিষ্টের বইতে জাবেদাটা হচ্ছে পণ্যটা আদেষ্টা বিক্রয় করছে, তাহলে পণ্যটা আদিষ্ট কি করছে, ক্রয় করছে। তাহলে আদেষ্টার জন্য যেটা দারে বিক্রয়, আদিষ্টর জন্য হচ্ছে সেটা দারে ক্রয়। তাহলে এর বইতে জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট, আদেষ্টা বা পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব কি ক্রেডিট। ঠিক আছে, ওকে। আবার দেখেন, দারে বিক্রয় করলে যেহেতু এ পণ্যটা বিক্রয় করছে, তাহলে এর জন্য যেটা আদেষ্টার জন্য যেটা দারে বিক্রয়, আদিষ্টর জন্য হচ্ছে সেটা দারে ক্রয়। তাহলে আদেষ্টার বইতে জাবেদাটা হবে আদিষ্ট বা দেনাদার হিসাব ডেবিট, তারপরে বিক্রয় হিসাব ক্রেডিট। এর জন্য যেহেতু দারে ক্রয়, এর বইতে জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট, আদেষ্টা বা পাওনাদার হিসাব ক্রেডিট। ঠিক আছে, ওকে। এখন আসেন, এই ক্ষেত্রে সাধারণত প্রাপক এবং ব্যাংকের ক্ষেত্রে কোনো লেনদেন হবে না। কেন লেনদেন হবে না? কারণ প্রধানত মনে রাখবেন, বিনিময় বিলের প্রধান পক্ষ কিন্তু এই দুইটা, আদেষ্টা এবং কি আদিষ্ট। এখন আসেন, এরপরে হচ্ছে আদিষ্ট বিলে স্বীকৃতি প্রদান করলে,
বিলটা প্রস্তুত করে কে? বিলটা প্রস্তুত করে মূলত আদেশটা। আদেশটা বিলটা প্রস্তুত করে স্বীকৃতির জন্য আদিষ্টর কাছে প্রেরণ করে। এখানে একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আদিষ্ট যতক্ষণ পর্যন্ত বিলে স্বীকৃতি দিবে না, আদিষ্ট যতক্ষণ পর্যন্ত বিলে স্বীকৃতি দিবে না ততক্ষণ পর্যন্ত এটা কোনো আইনসঙ্গত দলিলে রূপান্তরিত হবে না, লেনদেনও হবে না। বুঝা গেছে? আবার বলতেছি, আদেশটা বিলটা প্রস্তুত করছে, আদিষ্টের কাছে বিলটা পাঠাইছে স্বীকৃতির জন্য। আদিষ্ট যদি বিলটা স্বীকৃতি প্রদান না করে তখন কিন্তু এটা বিলে রূপান্তরিত হবে না। তাহলে আসেন, আদেশটা আদিষ্টর কাছে টাকা পাবে, তাহলে আদেশটা কি করবে? একটা বিল প্রস্তুত করবে, বিলটা প্রস্তুত করে স্বীকৃতির জন্য আদিষ্টর কাছে পাঠাবে। আদিষ্ট যখন বিলে স্বীকৃতি প্রদান করবে তখন আমাদের জাবেদাটা হবে। তাহলে তখন জাবেদাটা হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ডেবিট। বিলটা কার কাছ থেকে পাইছি? দেনাদার বা আদিষ্টর কাছ থেকে পাইছি, তাহলে আদিষ্ট হিসাব ক্রেডিট, আদিষ্ট হিসাব ক্রেডিট। ওকে, এখন আসেন, বিলটা আদেশটা স্বীকৃতি পাইছে, তাহলে এখন আসেন, এ স্বীকৃতি পাইছে, এ স্বীকৃতি দিছে, তাহলে এর জন্য যেটা প্রাপ্য বিল, অর্থাৎ আদেশটার জন্য যেটা প্রাপ্য বিল, আদিষ্টর জন্য হচ্ছে সেটা কি বিল? প্রদেয় বিল। আদেশটার দেনাদার কমছে, আদিষ্টর পাওনাদার কমবে। তো আমরা জানি পাওনাদার কমা মানে দায় কমা, দায় কমলে কি হয়? ডেবিট হয়। তাহলে এখানে জাবেদাটা হবে আদেশটা হিসাব ডেবিট, তারপরে হচ্ছে প্রদেয় বিল হিসাব ক্রেডিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। অর্থাৎ আদেশটার জন্য যেটা প্রাপ্য বিল, আদিষ্টর জন্য সেটা প্রদেয় বিল। আদেশটার জন্য যেটা সম্পদ, আদিষ্টর জন্য হচ্ছে সেটা কি? দায়। তাহলে আদিষ্টর এখানে একটা দায় কমছে আর একটা দায় বাড়ছে, তাহলে যে দায়টা কমছে সেটা ডেবিট হয়েছে, যে দায়টা চলে গেছে সেটা বৃদ্ধি পাইছে সেটা কি হয়েছে? ক্রেডিট হয়েছে। আর আদিষ্টর ক্ষেত্রে একটা সম্পদ বাড়ছে আর একটা সম্পদ কমছে, তার আদিষ্ট বা দেনাদার নামক সম্পদ কমে গেছে, সেজন্য আদিষ্ট হিসাব ক্রেডিট করছে, তারপর প্রাপ্য বিল নামক সম্পদ বাড়ছে, সেজন্য প্রাপ্য বিল হিসাব ডেবিট করছে। এক্ষেত্রেও প্রাপক এবং ব্যাংকের বইতে এগুলোর জন্য কোনো জাবেদা দাখিলা হবে না। ঠিক আছে? ওকে, এখন আসেন, বিলটা বর্তমানে আছে কার কাছে? আদেশটার কাছে। এখন আসেন, এই আদেশটা যদি তার কোনো পাওনাদার, আদেশটা যদি তার কোনো পাওনাদার বরাবর বিলটা যদি অনুমোদন করে, অর্থাৎ আদেশটা যদি তৃতীয় কোনো পক্ষকে যদি বিলটা যদি অনুমোদন করে তখন সেটাকে বলা হয় প্রাপক। তাকে কি বলা হয়? প্রাপক বলা হয়। তাইলে মেয়াদ শেষে বিলের টাকা পাওয়া গেলে, এটা একটা আমরা পাওনাদারকে অনুমোদন, এটা একটু পরে করতেছি। আসেন, এখন আসেন, মনে করেন আদেশটা বিলটা তার কাছে রেখে দিতে পারে, সে বিলটা অন্য কোনো পক্ষকে সে কি করতে পারে? স্থানান্তর করতে পারে। এখন আসেন, যদি মনে করেন এখানে অন্য কোনো পক্ষকে যদি বিলটা না দেয়, বিলটা যদি তার নিজের কাছে রেখে দেয় এবং মেয়াদ শেষে যদি আদিষ্ট এই বিলের টাকাটা যদি আদেশটাকে পরিশোধ করে দেয়, তখন জাবেদাটা হবে, এর বইতে জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। ঠিক আছে? আর আদিষ্ট যেহেতু টাকাটা পরিশোধ করে দিছে, তাহলে তার দায় কমে গেছে, তাহলে তার বইতে জাবেদা হবে প্রদেয় বিল হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা হচ্ছে, এই জাবেদাটা হচ্ছে বিলটা যখন এদের দুইজনের মধ্যে থাকবে, অর্থাৎ আদেশটা যদি বিলটা অন্য কোনো পক্ষকে স্থানান্তর না করে, অথবা আদেশটা যদি বিলটা কোনো বার্তা না করে, তখন শেষ, এখানে বিলের নিষ্পত্তি হয়ে গেল। এখন আসেন, যদি আদেশটা যদি বিলটা তার পাওনাদার, অন্য কোনো পাওনাদার বরাবর ইস্যু করে, তাহলে পাওনাদারকে যদি বিলটা ইস্যু করে, তখন আমাদের এর বইতে, অর্থাৎ পাওনাদারকে যদি বিলটা দিয়ে দেয়, তখন এই জাবেদাটা তার বইতে এখন আর কি করা যাবে না? লেখা যাবে না। ঠিক আছে? তখন জাবেদাটা হবে, দেখেন, পাওনাদারকে যখন বিলটা দিয়ে দেবে, তাহলে পাওনাদার কমে যাবে, পাওনাদার কমে যাবে, তাহলে প্রাপককে বিলটা অনুমোদন করলে, প্রাপককে বিলটা অনুমোদন করলে সেক্ষেত্রে জাবেদাটা হবে, আসেন, ওই যে প্রাপক, অর্থাৎ এর নামটা লিখবো আমরা, নির্দিষ্ট প্রাপক ডেবিট,
প্রাপকের হিসাব ডেবিট, প্রাপক হিসাব ডেবিট, এখানে কোনো ব্যক্তির নাম থাকতে পারে, তারপরে প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। এখন আসেন এর বইতে তখন আর কোনো জাবেদা হবে না, তখন প্রাপকের বইতে জাবেদা হবে, সে বিলটা পাইছে, তাহলে তার বইতে জাবেদাটা হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ডেবিট, দেনাদার হিসাব বা আদেশটা বা তার যার নাম আছে তার নাম হবে ক্রেডিট, আদেশটা ক্রেডিট, আদেশটা হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট, হিসাব ক্রেডিট। ঠিক আছে, ওকে ডান। তখন এর বইতে কোনো জাবেদা হবে না। এরপরে চলে আসেন, এই প্রাপক কি করতে পারে, প্রাপকের টাকার দরকার, প্রাপক বিলটা ব্যাংকে জমা দিয়ে ব্যাংক থেকে নগদ টাকা উঠে নিতে পারে। আসেন, প্রাপক যদি ব্যাংক থেকে নগদ টাকাটা উঠায় নেয়, তখন জাবেদাটা হবে বাট্টাকরণ করলে। তখন দেখেন, এখন আসেন এই বাট্টাকরণটা আদেশটাও করতে পারে, প্রাপকও করতে পারে, আদেশটাও করতে পারে, প্রাপকও করতে পারে। যদি প্রাপককে যদি আমরা বিলটা দিয়ে দিই, তখন প্রাপক কি বাট্টা করতে পারে। আর যদি প্রাপককে যদি আমরা বিলটা না দিয়ে আমাদের যদি নিজেদের কাছে যদি বিলটা রেখে দিই, আমরাও ব্যাংক থেকে কি করতে পারি, বাট্টাকরণ করতে পারি। তাহলে যে বাট্টাকরণ করবে সেটা আদেশটা করুক, প্রাপক করুক, যে বাট্টাকরণ করবে তার বইতে জাবেদা লিখতে হবে। এখন আসেন, যদি আদেশটা যদি বাট্টাকরণ করে, তখন জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, ক্রেডিট। এখন আসেন, কিন্তু বিলটা যদি যদি বাট্টাকরণ করে, কে, প্রাপক যদি বাট্টাকরণ করে, তখন এই জাবেদাটা প্রাপকের বইতে হবে। জাবেদাটা কার বইতে হবে, প্রাপকের বইতে হতে হবে। বাট্টাকরণ করলে তাহলে এটা জাবেদা। তাহলে মনে রাখবো আমরা, বাট্টাকরণটা আদেশটাও করতে পারে, ব্যাংকও করতে পারে, সরি প্রাপকও করতে পারে। যদি আদেশটা করে, আদেশটার বইতে আমরা এই জাবেদা লিখবো, আর যদি বাট্টাকরণটা প্রাপক বলে, প্রাপকের বইতে আমরা জাবেদা লিখবো। এখানে একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যদি আদেশটা যদি বিলটা যদি বাট্টাকরণ করে ফেলে, তখন কিন্তু আদেশটার বইতে এই জাবেদাটা লেখা যাবে না, অর্থাৎ আদেশটা তখন আর নগদ টাকাটা পাবে না। বুঝেন ভালো করে, আদেশটা যদি বিলটা যদি বাট্টাকরণ করে ফেলে, অথবা আদেশটা যদি বিলটা প্রাপকের সাপেক্ষে অনুমোদন করে ফেলে, দুইটা কারণ। এক নাম্বার, আদেশটা যদি বিলটা যদি বাট্টাকরণ করে, অথবা আদেশটা যদি বিলটা যদি প্রাপককে দিয়ে দেয়, তখন প্রাপকের বইতে এই জাবেদাটা লেখা যাবে না। কেন জাবেদাটা লেখা যাবে না? কারণ মেয়াদ শেষে আদেশটা কিন্তু তখন টাকাটা পাবে না। বিলটা যার কাছে থাকবে টাকাটা সে পাবে। এখন আসেন, তাহলে আদেশটা, তাহলে এই জাবেদাটা এরকম। তাহলে এখন ব্যাংক তো আমাদেরকে টাকা দিছে, তাহলে ব্যাংক যেহেতু টাকা দিচ্ছে, তাহলে ব্যাংকের কাছে বিল গেছে, তাহলে ব্যাংকের বইতে হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট, তারপরে হচ্ছে প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, কারণ তার কাছে বাট্টা গেছে, বাট্টা ক্রেডিট, তারপরে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এখন আসেন, তাহলে বাট্টাকরণের জাবেদা প্রাপক অথবা আদেশটা দুইজন থেকে যে কোনো একজনের কাছে যাবে, যে বাট্টা করবে তার বইতে লিখবো। আর ব্যাংকের বইতে জাবেদা হবে, যেহেতু ব্যাংকের কাছে বিল গেছে, প্রাপ্য বিল হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, তারপরে নগদান হিসাব কি ক্রেডিট। ক্লিয়ার? ওকে। এখন আসেন, একটু আমরা প্রথম থেকে আরেকবার যাই। প্রথমত হচ্ছে দানে বিক্রয় জাবেদা, আদেশটা ডেবিট, বিক্রয় ক্রেডিট। আর আদেশটার বইতে জাবেদাটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, আদেশটা হিসাব ক্রেডিট। তখন প্রাপক এবং ব্যাংকের বইতে জাবেদা হবে না। আদেশটা যখন বিলে স্বীকৃতি প্রদান করবে, তখন আদেশটার বইতে জাবেদাটা হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট, আদিষ্ট ক্রেডিট। আর আদিষ্টের বইতে জাবেদাটা হবে আদিষ্ট হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। কারণ যেটা বিক্রয় সেটা আদিষ্টের জন্য ক্রয়, আদেশটার জন্য যেটা প্রাপ্য বিল, আদেশের জন্য সেটা কি প্রদেয় বিল। এই দুইটা জাবেদা হচ্ছে যে শুধুমাত্র আদেশটা এবং আদিষ্টের জন্য, প্রাপক এবং ব্যাংকের জন্য এই দুইটার কোনো জাবেদা হবে না। তাহলে ওকে, এখন আমরা লাস্টে যেটা শিখবো, এখন দেখেন এটা, এগুলো একটু মুছে দিলাম আমি। লাস্টে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, তাহলে বাট্টাকরণ পর্যন্ত আমরা মুখস্থ করলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা এখন আমরা মুখস্থ করব সেটা হচ্ছে যে বিলের প্রত্যাখ্যানটা এখন আমরা একটু দেখবো। এগুলো আমি তাহলে
এতটুকু আমরা মুখস্থ করে নিলাম। তাহলে এখানে যে বিষয়গুলো ধারে বিক্রয়টা বললাম বিলে স্বীকৃতি। এখন আসেন বিলের প্রত্যাখ্যান। প্রত্যাখ্যান হচ্ছে যে মেয়াদ শেষে যদি বিলের টাকাটা যদি পরিশোধ না করে, তখন মেয়াদ শেষে যদি বিলের টাকাটা পরিশোধ না করে, তখন যদি বিলটা যদি ব্যাংকের কাছে থাকে, এখন আসেন ব্যাংকের কাছে থাকলে সেক্ষেত্রে ব্যাংকের বইতে যা ব্যাংক ধরবে প্রাপককে, তাহলে ব্যাংকের বইতে জাবেদাটা হবে ব্যাংকের বইতে জাবেদাটা হবে প্রাপক, সেই প্রাপকের কাছ থেকে টাকা নেবে, তাহলে প্রাপক হিসাব ডেবিট, এরপর হচ্ছে যে প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। এরপরে আসেন প্রাপকের বইতে প্রাপক টাকাটা নেবে আদেশটার কাছ থেকে, তাহলে প্রাপকের বইতে জাবেদাটা হবে আদেশটা ডেবিট, আদেশটা হিসাব ডেবিট, তারপরে ব্যাংক হিসাব ক্রেডিট, আর প্রাপক এসে তাহলে আদেশটা ধরবে আবার কাকে, আদিষ্টকে, তাহলে আদিষ্টর বইতে জাবেদাটা হবে সেই টাকাটা নেবে আদিষ্টের কাছ থেকে, তাহলে আদিষ্ট ডেবিট, প্রাপক ক্রেডিট। এখানে ওদের নির্দিষ্ট নাম হবে। আর আদিষ্টর বইতে আসেন, আদিষ্ট যেহেতু প্রথমে একটা বিলের স্বীকৃতি দিয়েছিল, এখন তার বিলটা চলে যাবে, তাহলে তার বইতে জাবেদাটা হবে প্রদেয় বিল হিসাব ডেবিট, তারপরে আদেশটা হিসাব ক্রেডিট, এটা হচ্ছে আমাদের প্রাপ্য বিলের প্রত্যাখ্যানে যাবে। তাহলে দেখেন পুরো উল্টোটা, অর্থাৎ আমরা ধরে নিছি যে আদেশটা আদিষ্টের কাছ থেকে বিলে পাইছে, তারপরে আদেশটা বিলটা প্রাপককে দিছে, প্রাপক বাট্টা করছে, বিলটা এখন বর্তমানে ব্যাংকের কাছে আছে, মেয়া অমর্যাদা হয়ে গেলে তখন জাবেদাটা হবে ব্যাংকের বইতে, জাবেদাটা হবে ব্যাংক টাকাটা প্রাপক থেকে নেবে, তাহলে প্রাপক ডেবিট, প্রাপ্য বিল ক্রেডিট, প্রাপক ধরবে আদেশটাকে, তাহলে আদেশটা ডেবিট, ব্যাংকে দিতে হবে ব্যাংক হিসাব ক্রেডিট, আদিষ্টটা ধরবে আদিষ্টকে, তাহলে আদিষ্ট ডেবিট দিতে হবে প্রাপককে, প্রাপক হিসাব ক্রেডিট, আদিষ্ট যে বিলটা দিছিল বিল চলে গেছে সেজন্য পদে বিল ডেবিট, আদেশটা হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে এগুলা তাহলে আমরা আরেকটু দেখে নিই। তাহলে দাঁড়ে বিক্রয় করলে জাবেদাটা, অর্থাৎ দাঁড়ে বিক্রয় করলে জাবেদাটা হচ্ছে আদিষ্ট ডেবিট বিক্রয় ক্রেডিট, আদিষ্ট ডেবিট বিক্রয় ক্রেডিট, অর্থাৎ এর বইতে জাবেদাটা হবে আদিষ্ট ডেবিট বিক্রয় ক্রেডিট। আমি মুছে দিয়ে আবার লিখতেছি, এখানে হচ্ছে যে আমাদের ক্রয় ডেবিট, তারপরে হচ্ছে ক্রয় ডেবিট, আদেশটা ক্রেডিট, তখন এদের বইতে কোনো জাবেদা হবে না। বিলের স্বীকৃতি পাওয়া গেলে তখন আদেশটার বইতে জাবেদাটা হবে কি, আদেশটার বইতে জাবেদাটা হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট, আদেশটা ক্রেডিট, আদিষ্টর বইতে জাবেদাটা হবে আদেশটা ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। এরপরে মেয়াদ শেষে বিলের টাকা পাওয়া গেলে বিলটা যার কাছে থাকবে সেই টাকা পাবে, যদি আদেশটা টাকা পায় নগদান ডেবিট, প্রাপ্য বিল ক্রেডিট, প্রাপক টাকা পাইলে প্রাপকের বইতে লিখবেন, ব্যাংকে যদি টাকা পায় ব্যাংকের বইতে লিখবেন। অনুমোদন করলে তখন আদেশটা যদি প্রাপককে বিলটা দিয়ে দেয়, তখন আদেশটার বইতে জাবেদাটা হবে প্রাপক হিসাব ডেবিট, তারপরে হচ্ছে যে প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, আর প্রাপকের বইতে তখন জাবেদাটা হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট, আদেশটা হিসাব ক্রেডিট। তখন আদিষ্টের বইতে কোনো জাবেদা নাই, ব্যাংকের বইতে জাবেদা নাই। ব্যাংক যদি বিলটা পাট্টাকরণ করে নেয়, তখন ব্যাংক নগদ টাকা নিছে, সেজন্য এই পাট্টাকরণটা আদেশটাও করতে পারে আর প্রাপকও করতে পারে। যে বাট্টাকরণ করবে তার বইতে জাবেদা লিখবেন, নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। আর ব্যাংক যেহেতু টাকা দিছে, তাহলে ব্যাংকের বইতে হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, তারপরে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, এটাই। আর প্রত্যাখ্যান হলে প্রত্যাখ্যানের জাবেদাটাও তো আমরা নিচে লিখলাম, এটাই। তাহলে এইগুলো ছিল আমাদের নিয়মটা। এখন আসেন আপনাদের বইতে 2 নাম্বার উদাহরণ 2 নাম্বার অঙ্কটা আছে, এই 2 নাম্বার অঙ্কটা নেন। এই 2 নাম্বার অঙ্কটা আমরা এখন সমাধান করব। এই অঙ্কটা করলে মোটামুটি আমাদের এখানে যতগুলো বিষয় আছে সবগুলা বিষয়ে আমাদের কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে, আমরা বুঝে যাব। দেখেন প্রশ্নটা দেওয়া আছে, আবির 1 জুলাই 2016 তারিখে নিবিড়ের উপর 10,000 টাকার একটি বিল কি করে 3 মাস মেয়াদী একখানা বিলে প্রস্তুত করে নিবিড় বিলখানি স্বীকৃতি প্রদান করে। আমি প্রথমে আপনাদেরকে বলছি যতক্ষণ পর্যন্ত বিলটাতে স্বীকৃতি দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত এটা লেনদেন হবে না। তাহলে স্বীকৃতি দিছে ওই দিনে পাঠায়, তারপর আবির বিলখানি অর্ণবের পক্ষে অনুমোদন করলো, তারপরে হচ্ছে অর্ণব বিলখানি 9,800 টাকায় ব্যাংক হতে বাট্টাকরণ করে, মেয়াদ শেষে প্রত্যাখ্যাত হয়ে যায় বিলটা, তারপরে এপিকিতে ব্যাংক 100 টাকা নথিভুক্ত চার্জ প্রদান করে। তারপরে প্রথম প্রশ্ন আমাদেরকে আছে জানতে চাইছে বাট্টার পরিমাণ নির্ণয় করো। ক নাম্বার, বাট্টার পরিমাণ নির্ণয়। তো বাট্টার পরিমাণটা হবে, বিলটা ছিল 10,000 টাকা, পাইছে 9,800 টাকা, তাহলে বাট্টা হচ্ছে 200 টাকা। শেষ, ঠিক আছে, ওকে।
খ নাম্বার বলছে আবির এবং নিবিড়ের বইতে জাবেদা দাখিলা দিতে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দুই পৃষ্ঠায় দুইটা জাবেদার কলাম করে ফেলবেন, একসাথে করলে সুবিধা। তাহলে আমরা করি, দেখেন এখানে জাবেদার কলাম করেন। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এদিকে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আসেন প্রথমটা হচ্ছে আবির, তাহলে এখানে লিখেন আবির জাবেদা দাখিলা। এরপর হচ্ছে নিবিড় জাবেদা দাখিলা। প্রথমে আসেন, প্রথম হচ্ছে আবির 1 জুলাই 2016 তারিখে নিবিড়ের বরাবর একটা বিলে প্রস্তুত করে এবং নিবিড় বিলটা স্বীকৃতি দেয়। তাহলে আবিরের বইতে জাবেদাটা হবে 2016 জুলাইয়ের 1 তারিখ। প্রাপ্য বিল যেহেতু সে পাইছে, প্রাপ্য বিল হিসাব ডেবিট, নিবিড়ের কাছ থেকে পাইছে, তাহলে নিবিড় হিসাব ক্রেডিট 10,000 টাকা। এখন আসেন, যেহেতু প্রাপ্য বিল পাওয়া গেল, প্রাপ্য বিল পাওয়া গেল, এর বইতে জাবেদাটা কেন হয়েছে? তার এই সম্পদ বাড়ছে সেজন্য প্রাপ্য বিল নিবিড়, দেনাদার নামক সম্পদ কমে গেছে সেজন্য নিবিড় হিসাব ক্রেডিট। এখন আসেন, বিলে স্বীকৃতি দিচ্ছে, এর একটা দায় বাড়ছে আর একটা দায় কমছে, তাহলে এর বইতে জাবেদা দিবেন 2016 জুলাইয়ের 1 তারিখ। এর বইতে জাবেদা দিবেন আবির হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট, ক্রেডিট 10,000 টাকা। যেহেতু প্রদেয় বিলে স্বীকৃতি দেওয়া হলো, স্বীকৃতি দেওয়া হলো, ওকে ডান, শেষ। এরপরে আসেন, এর কি হয়েছে? এর একটা পাওনাদার নামক দায় কমে গেছে, প্রদেয় বিল নামক দায় বেড়ে গেছে, সেজন্য এই জাবেদাটা লিখছি। কারণ জাবেদা কখন ডেবিট কখন ক্রেডিট হয় এগুলো আপনারা নবম দশম শ্রেণীতেও পড়ে আসছেন, একাদশ শ্রেণীতেও পড়ে আসছেন। এখন আসেন, আবির বিলখানি অর্ণবের পক্ষে অনুমোদন করলো, তাহলে আবির বিলটা কাকে দিয়ে দিছে? অর্ণবকে দিয়ে দিছে। তাহলে আবিরের বইতে জাবেদা হবে, লিখেন জুলাইয়ের 1 তারিখ, তাহলে অর্ণব ডেবিট, অর্ণব হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, হিসাব ক্রেডিট 10,000 টাকা, 10,000 টাকা। এক্ষেত্রে কি হয়েছে? অর্ণব তার পাওনাদার ছিল, তাহলে পাওনাদার কমে গেছে, সেজন্য অর্ণব হিসাব ডেবিট, তার প্রাপ্য বিল নামক সম্পদ কমে গেছে, সেজন্য প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। যেহেতু প্রাপ্য বিল অনুমোদন করা হলো, অনুমোদন করা হলো, এই ক্ষেত্রে নিবিড়ের বইতে এগুলোর কোনো সম্পর্ক নাই, এটা আবিরের বইতে হবে আর অর্ণবের বইতে হবে। এরপরে কি বলছে? অর্ণব বিলখানি 9,800 টাকায় বাট্টাকরণ করলো, এটা আবির আর নিবিড়ের কোনো সম্পর্ক নাই। মেয়াদ শেষে বিলখানি প্রত্যাখ্যাত হলো, এই প্রেক্ষিতে ব্যাংক 100 টাকা নথিভুক্ত সাজ প্রদান করলো। তাহলে এখন আসেন, যেহেতু বিলটা প্রত্যাখ্যান হয়ে গেছে, বিলটা বর্তমানে অর্ণবের কাছে আসে। অর্ণব ব্যাংকের কাছে ছিল, ব্যাংক থেকে অর্ণবকে ধরবে, অর্ণব এসে কাকে ধরবে? আবিরকে ধরবে, আবির কাকে ধরবে? নিবিড়কে ধরবে। তাহলে আবিরের বইতে জাবেদা হবে, আর বিলটা প্রত্যাখ্যান হবে অক্টোবরের 1 তারিখ, কারণ যেহেতু 3 মাস মেয়াদি বিল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 1 তারিখ এটা প্রত্যাখ্যান হবে, তাহলে অক্টোবরের 1 তারিখ। এই টাকাটা, এই নিবিড় টাকাটা নিবিড়ের কাছ থেকে, তাহলে নিবিড় হিসাব ডেবিট, নিবিড় হিসাব ডেবিট দিবে কাকে? আবিরকে, আবির হিসাব ক্রেডিট, সরি আবির না, অর্ণব, অর্ণবকে, অর্ণব হিসাব ক্রেডিট। টাকা হবে 10,000 প্লাস 100, 10,100 টাকা। ব্যাখ্যা লিখবেন, যেহেতু বিলটি প্রত্যাখ্যাত হলো, বিলটি প্রত্যাখ্যাত হলো। এখন আসেন, নিবিড়ের বইতে আসেন, নিবিড় টাকাটা দিতে হবে, তাহলে নিবিড়ের যে প্রদেয় বিলটা ছিল সেটার আর অস্তিত্ব নাই অক্টোবরের 1 তারিখ, তাহলে প্রদেয় বিল হিসাব ডেবিট, হিসাব ডেবিট, নথিভুক্ত সাজ ডেবিট, এটা তাকে দিতে হবে।
নথিভুক্ত চার্জ ডেবিট, তারপরে সে টাকাটা দিবে কাকে? আবিরকে, আবির হিসাব ক্রেডিট। পদে বিল 10,000 টাকা, নথিভুক্ত চার্জ 1,000 টাকা, তাহলে সে আবিরকে দিবে 10,100 টাকা। শেষ। এইটা হচ্ছে যে এটারও লিখবেন যে বিলটি প্রত্যাখ্যাত হলো। তাহলে এটা ছিল আবিরের বইতে এবং নিবিড়ের বইতে জাবেদা। ঠিক আছে? ওকে, এখন চলেন গ নাম্বার বলছে আমাদেরকে অর্ণব এবং ব্যাংকের বইতে জাবেদা দাখিলা করতে। তাহলে আবার দুইটা জাবেদা করবেন, দুই পৃষ্ঠায় দুইটা করেন, একসাথে করলে সুবিধা। প্রথমে অর্ণব জাবেদা দাখিলা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। একইভাবে ব্যাংকেরটাও করে ফেলেন। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যাংক, জাবেদা দাখিলা। এখানে আসেন, এখানে আবির বিলটা প্রস্তুত করছে, আবির বিলে স্বীকৃতি পাইছে। এক্ষেত্রে অর্ণবের সাথে কোনো সম্পর্ক নাই। অর্ণবের সাথে সম্পর্ক হচ্ছে আবির বিলখানে অর্ণবের পক্ষে যখন অনুমোদন করলে, তখন অর্ণবের বইতে জাবেদাটা হবে 2016 জুলাইয়ের 1 তারিখ। অর্ণব বিল পাইছে, তাহলে অর্ণবের বইতে হবে প্রাপ্য বিল হিসাব ডেবিট, তারপরে আবিরের কাছ থেকে পাইছে, তাহলে আবির হিসাব ক্রেডিট 10,000 টাকা। যেহেতু বিলে অনুমোদন পাওয়া গেল, এক্ষেত্রে কিন্তু ব্যাংকের বইতে কোনো জাবেদা নাই। এখন আসেন, আবির কি, অর্ণব কি করছে? বিলখানি 9,800 টাকা ব্যাংক থেকে বাট্টাকরণ করে নিছে। তাহলে আবার সেম তারিখ, তাহলে সে নগদ টাকা নিয়ে ফেলছে, নগদান হিসাব ডেবিট, নগদে নিছে সে 9,800 টাকা, তাহলে নগদ টাকা বাড়ছে 9,800 টাকা, 200 টাকা ছাড় দিছে, তাহলে বাট্টা হিসাব ডেবিট 200 টাকা। এরপরে প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, তার বিলটা চলে গেছে, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট 10,000 টাকা। এটার ব্যাখ্যা লিখবেন, যেহেতু বিলটি বাট্টাকরণ করা হলো, বিলটি বাট্টাকরণ করা হলো, এটা লিখবেন। ঠিক আছে? এখন আসেন, বিলটি বাট্টাকরণ করছে ব্যাংক, টাকাটা কে দিছে? ব্যাংক দিছে। তাহলে 2016 জুলাইয়ের 1 তারিখ ব্যাংকের বইতে জাবেদা হবে, ব্যাংক যেহেতু প্রাপ্য বিল পাইছে, তাহলে বাট্টাকৃত বিল ডেবিট, বাট্টাকৃত বিল ডেবিট, সে বাট্টা পাইছে, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, তারপরে নগদে টাকা দিছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। সে নগদে দিয়েছিল 9,800, তাহলে নগদান হিসাব ক্রেডিট 9,800, 200 টাকা আয় হইছে, তারপরে 10,000 টাকা হচ্ছে বিল। যেহেতু বিল বাট্টাকরণ করা হলো, শেষ। এখন আসেন, মেয়াদ শেষে বিলটি প্রত্যাখ্যাত হলো। এখন বিলটা কার কাছে আছে? ব্যাংকের কাছে। তাহলে ব্যাংক প্রথমত 200 টাকা 100 টাকা নথিভুক্ত চার্জ নেবে। তাহলে প্রথমে ব্যাংকের, এটা অক্টোবরের 1 তারিখ, যেহেতু অক্টোবরের 1 তারিখে মেয়াদ শেষ হবে, ওই দিনে প্রত্যাখ্যান হবে। তাহলে ব্যাংকের বইতে প্রথমে জাবেদা করতে হবে নথিভুক্ত চার্জ ডেবিট, নথিভুক্ত চার্জ ডেবিট, নগদান ক্রেডিট। কারণ সে প্রথমে 100 টাকা নথিভুক্ত চার্জ প্রদান করছে, 100 টাকা, এটা লিখবো। শেষ। এরপরে সে এসে কাকে ধরবে? অর্ণবকে। ওকে, এরপরে সে কাকে ধরবে? সে অর্ণবকে ধরবে। কেন অর্ণবকে ধরবে? কারণ সে টাকাটা বাট্টাকরণ করার সময় টাকাটা কাকে প্রদান করছিল? অর্ণবকে প্রদান করছে। তাহলে ব্যাংকের বইতে তখন জাবেদাটা হবে সেম 1 তারিখের, ব্যাংকের বইতে জাবেদাটা হবে অর্ণব হিসাব ডেবিট, নথিভুক্ত চার্জ সে নিয়ে নেবে অর্ণবের কাছ থেকে, নথিভুক্ত চার্জ ক্রেডিট, তারপরে বাট্টাকৃত বিল হিসাব ক্রেডিট, বাট্টাকৃত বিল হিসাব ক্রেডিট
পাত্রাকৃত বিল 10,000 টাকা, নথিভুক্ত চার্জ 100 টাকা, সে অর্ণবের কাছ থেকে আদায় করবে 10,100 টাকা। আর অর্ণবের বইতে তখন জাবেদাটা হবে সেম অক্টোবরের 1 তারিখে। অর্ণব টাকাটা নেবে কার কাছ থেকে? আবিরের কাছ থেকে। তাহলে আবির হিসাব ডেবিট, সে টাকাটা দেবে কাকে? অর্ণব ব্যাংকে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট 10,100 টাকা। তাহলে এখানে আসেন, তাহলে এখানে এটার ব্যাখ্যা লিখবেন যেহেতু বিলটি প্রত্যাখ্যাত হলো, এখানেও লিখবেন বিলটি প্রত্যাখ্যাত হলো, আর এটা লিখবেন যেহেতু নথিভুক্ত চার্জ প্রদান করা হলো। তাহলে দেখেন এই যে অঙ্কটা আমরা করলাম, এই অঙ্কটা যদি আপনি একটু বুঝে বুঝে ভালো করে যদি করেন, তাহলে আশা করি এই চ্যাপ্টারের আর কোনো সমস্যা থাকবে না, সবগুলো অঙ্ক আপনারা নিজেরা সমাধান করতে পারবেন। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। নেক্সট দিন অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধবী অন্য কলেজেরও আছে তাদের সাথে আপনারা লেকচারটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করবেন, আর একটু কষ্ট করে মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।